তো তোমরা হয়তো, আমি 3টা ক্লাস মিস দিয়েছি এই পর্যন্ত। সো এইটা ক্লাসে আমাকে মেকআপ নিতে হবে। তো মেকআপের জন্য আমাদের হয়তো টাইম খোঁজা দরকার, বাট আমার মনে হয় আমাদের বেটার হয় যে আলাদা করে টাইম খোঁজার থেকে, তোমরা হয়তো জানো যে ওই প্রতি সপ্তাহে এখন থেকে তোমাদের 2টো ক্লাস করার কথা, তাই না? হুম। এবং প্রতি সপ্তাহে একটা করে ক্লাস অফ থাকবে, এরকম কোন একটা নোটিশ কি তোমরা পেয়েছো কিনা? জি স্যার। আচ্ছা, তো ওই নোটিশে আমার যে ডেট গুলো অফ আছে, হ্যাঁ 3টা ডেট বোধহয় অফ আছে, আমি ওই 3 দিনই মেকআপ ক্লাস নিতে চাই। আদারওয়াইজ হবে কি, তোমাদের সাথে আবার নতুন করে টাইম চাইতে হবে আমার, তোমাদের টাইম দেখতে হবে, আমার টাইম দেখতে হবে, কখন ফ্রি আছি। তখন হয় রেগুলার টাইমে ওই যে 3টা দিন আমার অফ আছে, সেই 3টা ক্লাস যদি আমরা মেকআপ করি, কারো কোনো সমস্যা আছে কিনা যদি। স্যার সমস্যা থাকার কথা না, এটাই বেটার। হ্যাঁ, কারণ না হলে আবার নতুন করে টাইম চাইতে হবে তোমাদের কাছে, এবং সেই টাইম আবার আমার সাথে ম্যাচ করতে হবে। সো আমার মনে হয় তাহলে আমরা ওই অফ ডে গুলোতে ক্লাস নিব, তার মানে আমার ক্লাসটা আর অফ হচ্ছে না। হ্যাঁ, এটা চলবেই আমি বলা না বলা পর্যন্ত। হ্যাঁ, তো এটা চলতেই থাকবে প্রতি শনিবার সকাল 10টায়। তো যাই হোক, আমরা ক্লাসটা শুরু করি। অনেকদিন পরে, মানে অনেকটা গ্যাপ চলে গেল, 3 উইক। আমার আসলে অসুস্থ ছিলাম, এই করোনা পজিটিভ ছিল। তো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছি, তো এই জন্য এই কয়েকদিন ক্লাসটা নিতে পারি নাই। তো এখন আবার ক্লাসটা শুরু করছি। হ্যাঁ, তো আমি রেকর্ডিং চালু করবো একটু পরে। সো আমি ইসে চলে যাই, শেয়ারে। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ সবাই? আমরা শেষ ক্লাসটা এখানে শেষ ক্লাস। আমি একটু রেকর্ডিংটা অন করি। রেকর্ডিং। ওকে, আমরা ক্লাসটা শুরু করি। আমরা একেবারে শেষ ক্লাসে, এবারে শেষ ক্লাসে আমরা দেখাচ্ছিলাম যে এক্সপেকটেশন ভ্যালু বের করা। আমরা মোমেন্টামের এক্সপেকটেশন ভ্যালুটা মেজার করেছিলাম, এবং আমরা আজকে সেই আইডিয়াটা একটু ইউজ করব, ইউজ করে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা কি জিনিস সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আমি যদি একটু শুরু করি, দেখো আমরা এই দুটো জিনিস জানি বাই নাও, যে এক্সপেকটেশন ভ্যালু অফ পজিশন ক্যান বি রিটেন as psi star x psi, and expectation value of momentum can be written as psi star minus I h cut del del x psi del dx. So these are the expectation value of position এবং momentum। এবং আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে পজিশনের এক্সপেকটেশন ভ্যালু বা মোমেন্টামের এক্সপেকটেশন ভ্যালুর মধ্যে একটা মিল আছে। মিলটা কি, যে দুই ক্ষেত্রেই psi star psi রয়েছে, এবং পজিশনের ক্ষেত্রে psi star আর psi এর স্যান্ডউইচের এখানে x বসানো। আর মোমেন্টামের এক্সপেকটেশন ভ্যালুর ক্ষেত্রে psi star এবং psi এর স্যান্ডউইচ আছে, তার মাঝখানে এই মাইনাস আই এইচ কার ডেল ডেল এক্স বসানো। তো এই যে যে জিনিসটা, যে জিনিসটাকে psi star psi এর স্যান্ডউইচের মাঝখানে বসালে পরে একটা করে এক্সপেকটেশন ভ্যালু পাই, সেই টার্মটা বলবো অপারেটর। সেই টার্মটা হচ্ছে অপারেটর। অর্থাৎ psi star psi এর স্যান্ডউইচের মাঝখানে যে ম্যাথমেটিক্যাল টার্মটা বসালে পরে একটা এক্সপেকটেশন ভ্যালু পাওয়া যায়, সেটা হচ্ছে অপারেটর। এখন অনেকগুলো অপারেটর হতে পারে। দেখো psi star psi এর মাঝখানে x বসালে আমরা পাচ্ছি পজিশন, x কে আমরা বলবো পজিশন অপারেটর। psi star এর মাঝখানে মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স বসালে আমরা পাই মোমেন্টাম, মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স, একে আমরা বলবো মোমেন্টাম অপারেটর। তো সেটাই বলতেছি, the term that is sandwiched between psi star psi is called the operator of the corresponding quantity। psi star psi এর মধ্যে যেটা বসালে পরে যে কোয়ান্টিটিটা আমরা পাই, সেই টার্মটাকে আমরা বলবো সেই কোয়ান্টিটির অপারেটর। এখন অপারেটরটা আমরা সাধারণত যে সাইন দিয়ে নির্দেশ করি সেটা হচ্ছে ক্যাপ সাইন। দেখো এখানে ক্যাপ সাইন আছে, ক্যাপ সাইন দিয়ে আমরা অপারেটর চিহ্নিত করি। ফর এক্সাম্পল, তুমি যদি টেবিলে স্যার দেখি, ফুল স্ক্রিনে দিলে ভালো হতো। ফুল স্ক্রিনে দিলে, আচ্ছা ফুল স্ক্রিনে দিলে যেটা সমস্যা হবে যে আমি এইটা এখানে কিছু লিখতে পারবো না, তুমি কি দেখতে পাচ্ছ না। আমি একটু বড় করে দেই তাহলে, এখন কি বোঝা যাচ্ছে? মানে আমার জি মাঝে মাঝে স্যার। লেখার দরকার পড়ে, তো এই জন্য আর কি। এখন দেখো এই অপারেটর যে সাইন যেটা আছে, এই যে ক্যাপ সাইন, এই ক্যাপ সাইন দিয়ে হচ্ছে আমরা বুঝি এটা একটা অপারেটর। ফর এক্সাম্পল এক্স এর অপারেটরকে আমরা চিহ্নিত করবো এক্স ক্যাপ দিয়ে। হ্যাঁ, অপারেটর অফ এক্স চিহ্নিত করি এক্স ক্যাপ দিয়ে।
এবং তাহলে এক্স এর পজিশন অপারেটর হচ্ছে এক্স। একইভাবে মোমেন্টামের যে অপারেটর সেটা আমরা চিহ্নিত করব পি ক্যাপ দিয়ে। The operator of momentum is denoted by p cap, এবং p cap equal to minus I squared del x। তাহলে আমরা দুটো অপারেটর অলরেডি জানি, একটা হচ্ছে পজিশন অপারেটর, একটা হচ্ছে মোমেন্টাম অপারেটর। এবং এই অপারেটর গুলোর সবচেয়ে বড় ফিজিক্যাল সিগনিফিকেন্স বা বড় ইউজ যেটা, সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা অপারেটরকে জানি, তাহলে সেই অপারেটরটা কোনো একটা ওয়েভ ফাংশন স্যান্ডউইচের মাঝখানে বসালে তার সেই কোয়ান্টিটিটা পাই। ফর এক্সাম্পল, তুমি জানতে চাচ্ছ তোমার কাছে একটা হাইড্রোজেন অ্যাটমের ওয়েভ ফাংশন আছে, তুমি তার মোমেন্টাম জানতে চাচ্ছ, তাহলে তুমি কি করবা? জাস্ট হাইড্রোজেন অ্যাটমের ওয়েভ ফাংশনের সাইজটা এবং তার মাঝে আইস ডেল এক্স এই বসিয়ে এই ইন্টিগ্রেশনটা করলে তুমি মোমেন্টামটা পেয়ে যাবে। এবং এই জন্য আমি বলছিলাম যে তুমি যদি যে কোনো কোয়ান্টিটি জানতে চাও, তোমাকে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ওয়েভ ফাংশন আর একটা হচ্ছে করসপন্ডিং অপারেটর। সো দ্যাট মিন্স ওয়েভ ফাংশন এবং অপারেটরটা জানলে আমরা সেই কোয়ান্টিটি গুলোকে জানতে পারি। এবং অপারেটরের কিন্তু আলাদা করে কোনো সিগনিফিকেন্স নাই। অপারেটরটা হচ্ছে আই স্কয়ার ডেল ডেল এক্স। হোয়াট ডাজ দিস মিন্স? এটা নাথিং, এটা কোনো কিছু মিন করে না, জাস্ট একটা ডিফারেন্সিয়েশন। কিন্তু তার আগে যদি কোনো ফাংশন না বসাও এর কোনো মিনিং নাই। ফর এক্সাম্পল, এইভাবে আমি বলতে পারি যে নন কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর কিছু হইতে পারে, যেমন প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো কিন্তু অপারেটর। ওকে, সো আই স্কয়ার ডেল ডেল এক্স এটা হচ্ছে মোমেন্টামের অপারেটর। এখন দেখো, আমরা তাহলে পজিশন, মোমেন্টাম, আমি যদি কোনো একটা অবজেক্টের ওয়েভ ফাংশন জানি, তাহলে তার পজিশন, মোমেন্টাম জানতে পারবো, কারণ আমি অলরেডি তাদের অপারেটর গুলো জানি। এখন প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র তো দুইটা ফিজিক্যাল কোয়ান্টিটি থাকে না একটা অবজেক্টের, কোয়ান্টাম মেকানিক্যাল অবজেক্টের তার আরো অসংখ্য ভিন্ন ভিন্ন কোয়ান্টিটি থাকতে পারে। তার পটেনশিয়াল এনার্জি আছে, কাইনেটিক এনার্জি আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, তারপর বলে যে স্পিন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকতে পারে। তো এই যে যে ভিন্ন ভিন্ন কোয়ান্টিটি গুলা, সেটা আমরা কিভাবে জানতে পারি? একটা জিনিস এখানে আমি বলতেই পারি, ফর এক্সাম্পল তুমি লিনিয়ার মোমেন্টামের বদলে অ্যাঙ্গুলার মোমেন্টাম জানতে চাও। তুমি যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম জানতে চাও, তাহলে খুব সহজ, তোমাকে কি করতে হবে? সাইজটা শায়ার মাঝখানে এই যে যে অপারেটর, তুমি কাইনেটিক এনার্জি জানতে চাও, তখন তোমাকে এখানে কাইনেটিক এনার্জি অপারেটর বসাতে হবে। স্যার এটা আমি একটু এখানে বলতেছি যে তুমি স্যার কি, জি স্যার আমরা এই যে হচ্ছে জি সাইজটা স্যান্ডউইচটা ইউজ করতেছি হচ্ছে এই ভ্যালু বের করার জন্য। তো এটা নিজেই তো একটা অপারেটর, তার ভেতরে আবার অপারেটর ঢুকাচ্ছি আমরা, মানে না না অপারেটরের অপারেটর না এরকম না কিছু। সাইজ, না না সাইজটার সাইডটা তো অপারেটর না, সাইজটার সাইড তো ওয়েভ ফাংশন। তুমি যে অবজেক্টের হচ্ছে গিয়ে যেটা জানতে চাও, সেই অবজেক্টের ওয়েভ ফাংশন। হ্যাঁ, এবং সাইজটা সাই এর মাঝখানে তোমাকে বসাতে হবে, বুঝছো না? সেই সাইটা কি? সাইটা তো ওয়েভ ফাংশন, সাইজ নট অ্যান অপারেটর। সাই তো কোনো অপারেটর না, সাই হচ্ছে একটা ওয়েভ ফাংশন। হ্যাঁ, ওকে তো তোমার ঠিক আছে। তো আমি যেটা বলতেছি যে তুমি the expectation value of a quantity can be obtained কিভাবে পাই? by placing the corresponding quantum mechanical operator between psi star psi and integrating it with respect to x। অর্থাৎ যে কোনো এক্সপেকটেশন ভ্যালু জানতে চাও না কেন, সেটা জানতে হলে তোমাকে কি করতে হবে? psi star আর psi স্যান্ডউইচের মধ্যে যে কোয়ান্টিটি জানতে চাও তার করসপন্ডিং অপারেটরটাকে বসাতে হবে। এবং আমি যদি খুব জেনারেলি বলতে চাই, একেবারে জেনারেলি যদি বলতে চাই, যে যে কোনো একটা কোয়ান্টিটি কিউ এর অপারেটর তুমি জানতে চাও, তুমি একটা কোয়ান্টিটি কিউ এর অপারেটর লাইক কোয়ান্টিটি কিউ জানতে চাও, ওই কিউটা ইট ক্যান বি লিনিয়ার মোমেন্টাম অর অ্যাঙ্গুলার মোমেন্টাম অথবা কাইনেটিক এনার্জি হোয়াটএভার বা টোটাল এনার্জি, সেই এক্সপেকটেশন ভ্যালুটা জানতে চাও, তাহলে কি হবে? কিউ এর এক্সপেকটেশন ভ্যালু তো যে সাইজটার সাইজ যে স্যান্ডউইচ আছে তার মাঝখানে কিউ এর অপারেটরটাকে বসাতে হবে। অর্থাৎ যে কোয়ান্টিটিটা তুমি জানতে চাও, যে কোয়ান্টিটি এক্সপেকটেশন ভ্যালু তুমি জানতে চাও, সেই কোয়ান্টিটির করসপন্ডিং কি বলে, সেই কোয়ান্টিটির করসপন্ডিং অপারেটরটাকে তোমার সাইজটা শেয়ার মাঝখানে বসাতে হবে, এবং সেটা বসাতে পারলেই তুমি এক্সপেকটেশন ভ্যালুটা জানতে পারবে। ওকে, তো এটা হচ্ছে ইন জেনারেল যে নরমাল রুলটা। এখন তাহলে আমি যেটা কথাটা একটু আগে বলছিলাম সেটা একটু বলে দিই আবারও। তার মানে আমরা যদি কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির এক্সপেকটেশন ভ্যালু জানতে চাই, যে কোনো কোয়ান্টিটি, যে কোনো একটা পার্টিকেলের কোয়ান্টাম মেকানিক্যাল অবজেক্টের যে কোনো কোয়ান্টিটির এক্সপেকটেশন ভ্যালু জানতে চাই, আমাকে দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে তার ওয়েভ ফাংশন গুলোকে জানতে হবে, অর্থাৎ সাইকে জানতে হবে, এবং দ্বিতীয়ত জানতে হবে যে কোয়ান্টিটিটা বের করতে চাই তার করসপন্ডিং অপারেটরটাকে।
দুটো জিনিস জানবে। এটা জানলেই তুমি যে কোনো অবজেক্টের যে কোনো মুহূর্তে যে কোনো কোয়ান্টিটি জানতে পারবা। তাহলে আমরা দেখতেছি যে আমি একটা অবজেক্টের, কারণ আমরা মেজার করি কোনগুলো, আমরা মেজার করি তো এক্সপেকটেশন ভ্যালু মেজার করি, ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে মেজার করি। তাহলে বাই নাও আমরা জানি শুধুমাত্র পজিশন অপারেটর এবং কোয়ান্টাম কি বলে লিনিয়ার মোমেন্টাম অপারেটর। এখন তাহলে অন্যান্য অপারেটর গুলো আমরা কিভাবে জানবো? ফর এক্সাম্পল কাইনেটিক এনার্জি অপারেটর কিভাবে জানবো, হ্যাঁ, অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর কিভাবে জানবো? এখন এই জিনিসগুলো দেখো, আমরা যখন লিনিয়ার মোমেন্টাম অপারেটর বের করলাম, এটার ভ্যালুটা বের করলাম, আমাদের অনেক বড় একটা ক্যালকুলেশন করতে হলো, হ্যাঁ, প্রায় কয়েক পৃষ্ঠা। এখন আমার যদি এইভাবে করে কাইনেটিক এনার্জি অপারেটর জানতে চাই, তার জন্য কি আরো কয়েক পৃষ্ঠা ক্যালকুলেশন করতে হবে? না, এত বেশি ক্যালকুলেশন করতে হবে না, এবং এটা জানা খুবই সহজ। যদি লিনিয়ার মোমেন্টাম এবং পজিশন এই দুটো অপারেটর যদি আমরা জানি, বাকি সবগুলো অপারেটরকে, আবারও বলছি, বাকি সবগুলো অপারেটরকে এই দুটো অপারেটরের সাপেক্ষে প্রকাশ করা সম্ভব। তাহলে যে কোনো কোয়ান্টিটির করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর অথবা যে কোনো কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যদি আমি জানতে চাই, আমাকে অনেক বড় ম্যাথড করতে হবে না, আমি শুধুমাত্র তাদেরকে পজিশন অপারেটর এবং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর জানলেই আমার জন্য চলবে। তাহলে কোশ্চেন হচ্ছে যে আমরা কি করে ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটির অপারেটর গুলোকে জানবো, সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। ভিন্ন ভিন্ন আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, তাদের অপারেটর গুলোকে আমরা কিভাবে জানবো সেটাই দেখার চেষ্টা করব। এখন ওই যেটাই বলছিলাম যে আমরা জানি যে শুধুমাত্র পজিশন এবং লিনিয়ার মোমেন্টাম এবং সবগুলোকে আমরা এদের সাপেক্ষে প্রকাশ করব। এখন শুরুতে একটু বলে রাখি, যে কোনো কোয়ান্টিটির কথা তুমি চিন্তা করো, তাদের এক্সপ্রেশন যেটা আছে, নর্মাল এক্সপ্রেশন, যে কোনো কোয়ান্টিটি, এটা হইতে পারে কাইনেটিক এনার্জি অথবা পটেনশিয়াল এনার্জি, হোয়াটএভার, তাদেরকে কি তুমি প্রথমে তাদেরকে পজিশন এবং মোমেন্টামের সাপেক্ষে আমাদেরকে প্রকাশ করতে হবে এই কাজটা করতে হলে। আবার বলি, আমরা যে কোনো কোয়ান্টিটি চিনি না কেন, এটা হইতে পারে কাইনেটিক এনার্জি, এটা হতে পারে লিনিয়ার মোমেন্টাম, সরি অ্যাঙ্গুলার মোমেন্টাম, অথবা যে কোনো কিছু, তাদের সবার যে এক্সপ্রেশন আছে, জেনারেল এক্সপ্রেশন, তাদেরকে কিন্তু আমরা কি করতে পারি, তাদেরকে আমরা পজিশন এবং লিনিয়ার মোমেন্টামের সাপেক্ষে কিন্তু এক্সপ্রেস করতে পারি। সো যে কোনো কোয়ান্টিটির কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর জানতে হলে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে, যে কোয়ান্টিটিটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর তুমি জানতে চাও, সেই কোয়ান্টিটির এক্সপ্রেশনকে সবার প্রথমে আমাকে পজিশন এবং মোমেন্টামের সাপেক্ষে এক্সপ্রেস করতে হবে। আসো আমি একটু এখানে দেখাই কি করব আমরা। ফর এক্সাম্পল, আমি জানতে চাই কাইনেটিক এনার্জির, আমি কাইনেটিক এনার্জি কোয়ান্টাম কাইনেটিক এনার্জি টি এর কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর জানতে চাই। এখন এর কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর কিভাবে বের করব? সবার প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে টি কে এক্সপ্রেস করব ইন টার্মস অফ পজিশন এবং লিনিয়ার মোমেন্টাম। টি কে এক্সপ্রেস করব ইন টার্মস অফ পজিশন এবং লিনিয়ার মোমেন্টাম। ফর এক্সাম্পল দেখো, টি ইকুয়াল টু কি, টি ইকুয়াল টু 1 হাফ mv স্কয়ার। কাইনেটিক এনার্জি আমরা জানি এর এক্সপ্রেশন হচ্ছে 1 mv স্কয়ার। এখন আমি যে কাজটা করব, আই উইল রাইট দিস ইন টার্মস অফ, দেখো 1/2m into mv হোল স্কয়ার, এর উপর আমরা লিখতে পারি কিন্তু 1/2m mv হোল স্কয়ার। mv মানে কি? mv মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, mv মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। তাহলে কাইনেটিক এনার্জি t ক্যান বি রিটেন অ্যাজ p ইকুয়াল টু p স্কয়ার বাই টুয়াইস m, p ইকুয়াল টু p স্কয়ার বাই টুয়াইস m। দেখো আমি প্রথম কাজ যেটা করলাম সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর বের করব। এর জন্য প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনকে এক্সপ্রেস করলাম ইন টার্মস অফ মোমেন্টাম, ইন টার্মস অফ মোমেন্টাম। পজিশন থাকলে পজিশনের সাপেক্ষে এক্সপ্রেস করতে পারতাম, আমি একে মোমেন্টামের সাপেক্ষে এক্সপ্রেস করলাম। এখন কাইনেটিক এনার্জির অপারেটর বের করতে চাই, কাইনেটিক এনার্জির অপারেটর বের করা খুবই সহজ। এখানে পি এর বদলে যদি পি এর অপারেটর বসিয়ে দাও, তাহলে তুমি টি এর অপারেটর পেয়ে যাবা। প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে যে কোয়ান্টিটিটার অপারেটর বের করতে চাই, সেই কোয়ান্টিটিটার এক্সপ্রেশনটা, সেই কোয়ান্টিটিটাকে এক্সপ্রেস করতে হবে ইন টার্মস অফ পি অর এক্স, অথবা বোথ। এবং এরপরে এই পি বা এক্স যারা আছে, এদের বদলে যদি তাদের করসপন্ডিং অপারেটর বসিয়ে দেয়, তাহলে ওই টি এর অপারেটর বা ওই কোয়ান্টিটির অপারেটর পেয়ে যাবো। ঠিক আছে, বোঝা গেল? অর্থাৎ আমি যদি এখানে পি এর বদলে পি এর অপারেটর বসিয়ে দেই, তাহলে এটা হয়ে যাবে টি এর অপারেটর। তো আমি বলতেছিলাম যে টি ইকুয়াল টু পি স্কয়ার ওভার টুয়াইস এম। তাহলে টি এর অপারেটর হবে পি এর অপারেটর হোল স্কয়ার বাই টি এর অপারেটর ইকুয়াল টু পি অপারেটর হোল স্কয়ার বাই টুয়াইস এম।
তার মানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে অপারেটর অফ টি ইকুয়াল টু 1/2m মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স হোল স্কয়ার, বিকজ পি এর অপারেটর হচ্ছে মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স হোল স্কয়ার, তাই না? 1/2m মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স হোল স্কয়ার। তাহলে কাইনেটিক এনার্জি এবং অথবা আমি যদি এটা ভেঙে লিখি তাহলে এটা হবে আই মাইনাস মাইনাস প্লাস আই স্কয়ার হচ্ছে মাইনাস, আচ্ছা এটা একটু ভুল হয়েছে, এটা হচ্ছে একটা মাইনাস থাকবে, সরি। সো I square মানে হচ্ছে -1 1/2m h cut square by 2s and del square by del square. So this is the এটা হচ্ছে অপারেটর কাইনেটিক এনার্জি। আবার একটু বলি, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর কিভাবে বের করব। প্রথমে কাইনেটিক এনার্জিটাকে এক্সপ্রেস করব ইন টার্মস অফ p or x or both. So kinetic energy T equal to 1 of mv square and v minus p square by 2m. Okay, so this is the expression of kinetic energy. এখন এই p এর বদলে p এর যে কি বলে p এর যে অপারেটর আছে সেটা যদি লিখে ফেলি তাহলে এই টিটা হয়ে যাবে t এর অপারেটর। That means operator of t equal to operator of p whole square over 2m, that is equal to 1/2m minus I square del del x। এটা দেখো p এর এক্সপ্রেশনটা লিখলাম, অপারেটর এক্সপ্রেশনটা লিখলাম, হোল স্কয়ার, that is equal to minus cut square by 2m del square by del x square. So this is the operator of kinetic energy. এটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, প্রশ্ন থাকলে করতে পারো। ওকে, আমার মনে হয় কারো তেমন কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা একটা ভিন্ন আরেকটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল কাইনেটিক আরেকটা ওয়ে দেখি, ways to find the operator of quantity. ফর এক্সাম্পল তাহলে আমি জেনারেল আমি বলতে পারি যে কোনো একটা অপারেটরের আমি যদি অল্প কথা যেটা বলতেছিলাম যে তার অপারেটর বের করার পদ্ধতি দুটো স্টেপ, একটা হচ্ছে এক্সপ্রেস দ্য কোয়ান্টিটি ইন টার্মস অফ পজিশন এন্ড মোমেন্টাম এন্ড রিপ্লেস দ্য পজিশন এন্ড মোমেন্টাম বাই দেয়ার করসপন্ডিং অপারেটর। হ্যাঁ, তাহলেই আমরা কি পেয়ে যাব, কাইনেটিক এনার্জি তার সেই কোয়ান্টিটিটার অপারেটর পেয়ে যাব, যেটা আমরা একটু আগে দেখলাম। এখন আসলে আমরা আরেকটা কোয়ান্টিটির এক্সপেকটেশন ভ্যালু বের করি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল operator of an angular momentum. Okay, angular momentum এর অপারেটর বের করব। angular momentum এর অপারেটর বের করতে চাই, এটা একটা এক্সাম্পল। angular momentum L কে সবার প্রথমে আমাকে এক্সপ্রেস করতে হবে ইন টার্মস অফ পজিশন এবং মোমেন্টাম। যদি আমি angular momentum L এর অপারেটর বের করতে চাই, আমরা জানি L is defined as r cross p. Angular momentum can be expressed as a equal to r cross p. এটা হচ্ছে angular momentum definition, ম্যাথমেটিক্যাল ডেফিনিশন। এখন l equal to যদি r cross p হয় তাহলে l এর যে অপারেটরের যে l অপারেটরের যে l এর যে অপারেটর হবে সেটা হচ্ছে কি হবে, জাস্ট r এর বদলে যদি r অপারেটর বসিয়ে দেই এবং p এর বদলে যদি p এর অপারেটর বসিয়ে দেই তাহলে সেটাই আমাকে দিবে, তাদের ক্রস প্রোডাক্ট দিবে হচ্ছে আমাকে অ্যাঙ্গুলার মোমেন্টামের অপারেটর। তারপর l equal to r cross p, তাহলে p এর বদলে যদি p এর অপারেটর এবং r এর বদলে যদি r এর অপারেটর বসিয়ে দেই তাহলে আমরা l এর অপারেটর পেয়ে যাব, তাই না? তাহলে অপারেটর ফর অ্যাঙ্গুলার মোমেন্টাম is r cross p, r cap cross p। তাহলে এখানে r এর অপারেটরটা কি দেখো, আমরা বলতেছিলাম পজিশন যদি x হয় তাহলে x এর অপারেটর x, পজিশন যদি y ডিরেকশনে হয় তাহলে তার অপারেটর কি হবে, y ডিরেকশনে পজিশনের অপারেটর y হবে, z ডিরেকশনে পজিশনের অপারেটর হবে z। তাহলে r কে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, একটু খেয়াল করো। here r equal to ix, আচ্ছা আমি এখানে এই বার যেটা দিয়েছি i বার j বার k বার, এই বারটা দিয়ে আমি বোঝাচ্ছি এটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর নোটেশন, কারণ আমরা অলরেডি ক্যাপটা ইউজ করে ফেলেছি। i বার, i এর উপরে একটা বার বা j এর উপরে বার বা k এর উপর বার আছে, এই বার দিয়ে আমি বলি ইউনিট ভেক্টর নোটেশন। ওকে, তো r আমরা কিভাবে ডিফাইন করি, r ক্যাপ এর ভ্যালু বের করতে চাই, r ক্যাপ অথবা r এর যে অপারেটর সেটা বের করতে চাচ্ছি। সো একই ভাবে আগের মতো করে বের করব, সরি, r equal to ix plus jy plus kz where i bar j bar k bar this denotes the unit vector notation। তাহলে r এর অপারেটর কিভাবে বের করতে পারি, r এর অপারেটর জাস্ট বের করতে পারি x এর বদলে x এর অপারেটর, y এর বদলে y এর অপারেটর, z এর বদলে যদি z এর অপারেটর দিয়ে দেই তাহলে r অপারেটর পেয়ে যাব। that means r operator equal to x of I x operator plus j y operator plus k z operator। আচ্ছা সরি, এখানে z এর উপরের অপারেটর ভুলে গেছি, সরি, ঠিক করে দিব পরে। তাহলে r x এর অপারেটর হচ্ছে x, y এর অপারেটর হচ্ছে y এবং z এর অপারেটর হচ্ছে z।
তাই না? তাহলে আমি লিখতে পারি যে r operator of r equal to ix plus jy plus kz. So these are the operator. Okay, these are the operator of r. These are the operator of r. These are the operator r. এখন p এর অপারেটর জানতে হবে। p দেখো আমরা p এর যে অপারেটর একটু আগে দেখেছিলাম, আমি যে দেখাচ্ছিলাম এই যে মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স, এই পিটা ছিল কোন ডিরেকশনে? এটা ছিল শুধুমাত্র এক্স ডিরেকশনে। এটা ছিল শুধুমাত্র কি এক্স ডিরেকশনে হচ্ছে মোমেন্টাম অপারেটর। আমরা যদি টু বি মোর প্রিসাইজ ইট ক্যান বি রিটেন অ্যাজ পি সাব এক্স, পি এক্স, এক্স ডিরেকশনে পি এর অপারেটর। কিন্তু দেখো আমরা কিন্তু এখানে কাজ করছি যে মোমেন্টামটা নিয়ে, সেই মোমেন্টাম কিন্তু 3 ডাইমেনশনাল মোমেন্টাম, অর্থাৎ এই পি এর মধ্যে তিনটা কম্পোনেন্ট আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড, তিনটা কম্পোনেন্ট আছে। তাহলে এই 3 ডাইমেনশনাল মোমেন্টামের অপারেটরটাকে আমরা কিভাবে করে চিহ্নিত করব? তো সেটা একটু দেখি। তো একইভাবে আমরা লিখতে পারি px ইকুয়াল টু ipx প্লাস jpy প্লাস zbz, যেটা p হচ্ছে 3 ডাইমেনশনাল ভেক্টর। p বা মোমেন্টামটা যেটা 3 ডাইমেনশনাল ভেক্টর, দিস ক্যান বি রিটেন অ্যাজ ipx jpy প্লাস kpz, where I, j এবং k তারা হচ্ছে গিয়ে কি i j k, আচ্ছা i j k এরা হচ্ছে গিয়ে ইউনিট ভেক্টর। এখন px কি? px হচ্ছে, তাহলে আমরা যদি p এর অপারেটরটা জানতে চাই তাহলে জাস্ট px এর পরে তার করসপন্ডিং অপারেটর দিয়ে দেবো, py এর বদলে তার করসপন্ডিং অপারেটর লিখবো, pz এর বদলে তার করসপন্ডিং অপারেটর লিখবো। সেটা লিখলেই আমি কি পাবো? সেটা লিখলেই আমরা পাবো p এর অপারেটর, 3 ডাইমেনশনাল ভেক্টর। So let's see, px equal to ipx operator plus jpy operator plus kpz operator. p এর অপারেটর মানে ipx operator plus jpy operator plus kpz operator. এখন px এর অপারেটর নোটেশন আমরা জানি, আমরা যেটা অলরেডি ডেরাইভ করেছি। x মানে হচ্ছে px অপারেটর মিন্স x স্কয়ার ডেল x। তাহলে py এর অপারেটর কি হবে? মাইনাস i স্কয়ার ডেল ডেল y। এবং pz এর অপারেটর কি হবে? মাইনাস i স্কয়ার ডেল ডেল z, তাই না? x px হচ্ছে i স্কয়ার ডেল ডেল x, py কি i স্কয়ার ডেল ডেল y, এবং pz হবে i স্কয়ার ডেল ডেল z। তাহলে এটা যদি আমি বসিয়ে দিই, বসালে পরে আমি তাহলে পাবো, বসালে ওটা পেয়ে যাবে। এখন তাহলে ফাইনালি অ্যাঙ্গুলার মোমেন্টামের অপারেটরটা কি হবে? অ্যাঙ্গুলার মোমেন্টামের অপারেটরটা হবে r ক্রস p। তো rটা কি জিনিস? rটা হচ্ছে ix jy kz। pটা কি জিনিস? p হচ্ছে i px, px এর মান হচ্ছে মাইনাস i স্কয়ার ডেল ডেল y প্লাস j মাইনাস i স্কয়ার ডেল ডেল y, এবং pz হচ্ছে i স্কয়ার ডেল ডেল z। তো সেইগুলো যদি আমি বসিয়ে দেই, বসালে পরে আমরা এটাকে হয়তো এভাবে করে বসিয়ে দিতে পারি। L equal to I sec x y z minus I square del del x minus I square del del y minus I square del del z। এটা যদি তুমি ম্যাট্রিক্স অপারেশন করো, তোমরা জানো যে ক্রস প্রোডাক্ট কিভাবে কাজ করে, তাহলে তুমি কি করতে পারো? তুমি এই অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা সেটার অপারেটর তুমি পেয়ে যাবে। ওকে, সো দিস ইজ হাউ আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের অপারেটর বের করতে পারি। একইভাবে শুধু অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কি বলে যে যে কোনো কোয়ান্টিটি আসুক না কেন, যে কোনো কোয়ান্টিটি তোমাকে দেওয়া হোক না কেন, তুমি জাস্ট এই সিম্পল স্টেপ গুলা ফলো করে তুমি কি করতে পারো? তুমি তাদের কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর গুলো বার করতে পারো। আমি জাস্ট একটু তোমাদেরকে একটু হোমওয়ার্কের মতো বিষয় না, আমি জাস্ট তোমাদেরকে একটু বলি যে তোমরা একটু আমার জন্য যদি একটু ট্রাই করো, এই প্রথম কোয়ান্টিটিটা একটু দেখতেছো পি স্কোয়ার এক্স স্কোয়ার, এইটার অপারেটরটা একটু বার করো তো, পি স্কোয়ার এক্স স্কোয়ার এই অপারেটরটা একটু বার করবা, এবং এই অপারেটরটা কি হবে আমাকে মেসেজে একটু লিখে দিবা। মেসেজ অপশনে পি স্কোয়ার এক্স স্কোয়ার, আই এইচ কাটের বদলে তোমরা এইচ লিখতে পারো। জাস্ট এটা একটু বের করো, বের করে স্যার পি স্কয়ার এক্স স্কয়ারের উপরে যে কাট চিহ্নটা দেওয়া আছে, এটা কি আমি আলাদা করে প্রত্যেকটার উপরে দিতে পারবো? পি স্কয়ার কাট, এস স্কয়ার কাট তুমি দিতে পারো, মানে এন্ড অফ দ্য ডে আলাদা করে না, আলাদা করে দেওয়া যাবে না। এক্স স্কয়ার অপারেটর একসাথে দিতে হবে, তাই না স্যার? একসাথে, হ্যাঁ এই তো একসাথে, এই তো অপারেটর, এইটা একটা কোয়ান্টিটি, কিন্তু একটা কোয়ান্টিটি, এটা কোয়ান্টিটি। আমি হয়তো এটা নাম দিতে পারতাম যে এ বি সি হোয়াট এভার, আমি একটু বোঝার জন্য বা যাতে তোমরা একটু এক্সপ্রেশনটা বুঝো সেজন্য এটা করে দিয়েছি। আমি দেখতে
স্যার, জি। এখানে এল এর উপর কি অপারেটর সাইন হবে না, ভেক্টর সাইন না হয়ে? ও হ্যাঁ এখানে হ্যাঁ 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 হ্যাঁ, এটা ঠিক, থ্যাংক ইউ, এটা আমি ঠিক করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। ঠিক হয়ে গেছে। আমি চাচ্ছি তোমরা এই অ্যাটলিস্ট প্রথম টার্মটা তৃতীয় টার্মটা এই দুটোকে একটু করবে, একটু এখন একটু ট্রাই করো। এটা হলো হাইপোথেটিক্যাল কোয়ান্টিটি, আমি একটু পি স্কোয়ার এক্স স্কোয়ার আর পিটি এই দুটো একটু ট্রাই করো। পি স্কোয়ার এক্স স্কোয়ার এবং পিটি আমি শেয়ার টেস্ট করতে চাচ্ছি, আমি চাচ্ছি তোমরা এটা করতে পারো কিনা। আমি তোমাদের সুবিধার জন্য টি এর অপারেটর বার করতে পারবো, চ্যাট কেউ রিপ্লাই দিল কিনা। প্রথম কাজ যেটা সেটা ছিল হচ্ছে পি স্কোয়ার এক্স স্কোয়ার, না এই দেখো প্রথম যেটা সেটা হচ্ছে ডেল ডেল এক্স কোথায়, প্রথমটার মধ্যে যদি তুমি খেয়াল করো পি স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারই থাকবে, আর পি স্কোয়ার মানেটা কি হয়, পি স্কোয়ারের জায়গা হবে মাইনাস আই স্কোয়ার ডেল ডেল এক্স হোল স্কোয়ার, প্রথমটা হবে। স্যার আপনি না বললেন স্যার যে এইগুলোকে স্যার এক আলাদা করে লেখা যাবে না, তাহলে তো সে আলাদা করেই লিখলাম পি না স্কোয়ার তুমি মানে তো এক্সপ্রেশনটা লিখলা রে বাবা, তুমি প্রথম দিকে যেটা সেটা বাইরের দিকে তো ক্যাপ আকারে যখন রাখছো তখন আলাদা করতেছ না, কিন্তু পরের দিকে তো তোমাকে, আমি বোধহয় আবার একটু ইসের দিকে যাই, আমি বোধহয় আবার একটু শেয়ারে যাই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি, কারণ কনফিউশন তৈরি করে ফেলছে। আচ্ছা, আমি একটু নতুন স্লাইড ওপেন করতে চাই, একটু আমি যেটা বলছিলাম, তুমি যেটা বলছো স্যার এইটাকে কি এইটাকে আলাদা করে লিখতে পারবো, কথা হচ্ছে দেখো পি স্কোয়ার এক্স স্কোয়ার আলাদা ভাবে পি স্কোয়ার ক্যাপ ইন্টু এক্স স্কোয়ার ক্যাপ লিখতে পারো, লেখার দরকার নেই। তুমি যখন এটা আকারে লিখবা পি স্কোয়ার এক্স স্কোয়ার, তখন তুমি ডেফিনেটলি তোমাকে পি ক্যাপ হোল স্কোয়ার লিখতে হবে, মানে আমি বুঝতে ভুল করছি অথবা তুমি হয়তো এভাবে করে লিখতে পারো, তুমি দেখতে পাচ্ছ? জি স্যার, আমি এভাবে করেই করছি স্যার। হ্যাঁ এভাবে করে করতে হবে আসলে, ইনফ্যাক্ট হ্যাঁ এভাবে করতে হবে, পি ক্যাপ হোল স্কোয়ার এক্স এক্স স্কোয়ারই, বা তুমি চাইলে এটা এক্স ক্যাপ হোল স্কোয়ার এভাবে লিখতে পারো, এবং স্যার এন্ড অফ দ্য আমি ডে জিজ্ঞেস এটা করছিলাম হবে যে যে, স্যার এটা লেখা জায়েজ আছে? হ্যাঁ আমি আসলে ভুল বুঝছি তাহলে, সরি ফর দ্যাট। এবং এটা আসলে বেসিক্যালি হবে গিয়ে, এটা বেসিক্যালি হবে হচ্ছে গিয়ে, এবং এটার সাথে হয়তো একটা এক্স স্কোয়ার থাকবে। এক্স স্কোয়ার, জি স্যার, এটা ফাইনালি চলে আসে মাইনাস এইচ কাট স্কোয়ার এক্স স্কোয়ার ডি ডি এক্স হোল স্কোয়ার। হ্যাঁ এইটাই এইটা আসে এইটাই স্যার। হবে এক্সপ্রেশনটা, হ্যাঁ এইটাই হবে। দিস ইজ হাউ আমরা বের করতে স্যার পারি। আরেকটা কি কোয়ান্টিটি ছিল? আরেকটা ছিল হচ্ছে গিয়ে, সেটা একই রকম, সেটাও বেশ সহজ, সেটা ছিল ওকে স্যার। পিটি, পিটিটাও খুব সহজ, পিটি পিটি একটা জিনিস ছিল, পিটি।
আমি এখানে তোমাদের সাথে জন্য করতে পারি পিটি। সো পিটি will be actually equal to এটা হচ্ছে টি এর অপারেটর, এটার সাথে মাল্টিপ্লাই হবে টি এর অপারেটর। টি এর অপারেটর হচ্ছে এরকম একটা জিনিস আসবে, should be actually equal to থাকবে না, আই থাকবে বোধ হয় স্কয়ার কিউব বাই 2n এইটা হবে পিটি এর এক্সপ্রেশনটা, খেয়াল করো। স্যার জেডিএলএক্স হোল কিউব হবে না? আরেকটা একটু জিনিস বলি, এইটা তোমার যেটা হয় যে যখন তুমি এই এক্সপ্রেশন গুলো লিখবা এই পজিশনটা চেঞ্জ করা যাবে না, হ্যাঁ, যেটা আগে আছে তাকে আগেই রাখা। বেসিক্যালি এইটাতে কোনো সমস্যা হয় নাই, কিন্তু বেসিক্যালি এটাকে আগেই রাখতে হবে। হ্যাঁ, কি বলতেছিলে, কে যেন কি সাথে বলতেছিলে? স্যার ওটা জেডিএলএক্স হোল কিউব হবে না স্যার? কারণ স্যার এই এক্সপ্রেশন আর জেডিএলএক্স হোল কিউব এক্সপ্রেশন তো সেম না স্যার, আলাদা জিনিস দুইটা। না না, হোল কিউব হবে কেন? মানে হোল কিউব করলে বা স্কয়ার করলে তো একই জিনিস হবে। ডেল ডেল এক্স হোল স্কয়ার মানে কি হয় যে দুইবার অপারেশন করতে হবে, এটা একই জিনিস। মানে স্যার আর কি আমি বোঝাতে চাচ্ছিলাম যে স্যার ডিডিএলএক্স হোল স্কয়ার মানে স্যার ডিডিএলএক্স বের করলাম, ফলে যে কোয়ান্টিটিটা আসলো সেইটার হোল স্কয়ার। আর ডিডিএলএক্স ওই যে এই যে এক্সপ্রেশনটা আপনি আমি তোমাকে একটু বলতেছি, দাঁড়াও আমি একটু বলি। এইখানে তুমি যদি মানে এই পুরাটার উপরে যদি একটা কিউব দিতে চাচ্ছ, তাই তো? এখানে একটা কিউব দিয়ে দিতে জি চাচ্ছ, স্যার, জি স্যার। তাই তো? এখন এই কিউবটা দিয়ে মানেটা কি? মানে হচ্ছে যে এইটা আসলে এই জিনিসটা, হ্যাঁ, এইটা তার মানে তুমি একবার অপারেশন করবা, দুইবার অপারেশন করবা, তিনবার অপারেশন করবা, which is basically equal to একই। আচ্ছা স্যার। হ্যাঁ, তুমি চাইলে হোল কিউবও দিতে পারো, চাইলে এভাবেও লিখতে পারো, একই জিনিস। কিন্তু একবার অপারেশন, দুইবার অপারেশন, তিনবার অপারেশন। তিনবার অপারেশন মানে ডেল কিউব বাই ডেল এক্স কিউব বা কিউব বাই ডি এক্স কিউব, তাই না? সো এটা জি স্যার প্রথমটার ক্ষেত্রে এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করা যাবে না কেন, ওটা বুঝিনি। প্রথমটার ক্ষেত্রে এক্স স্কয়ার ডিফারেন্সিয়েট করে ফেলা যাবে না কেন, ওটা বুঝিনি। টি স্কয়ার আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, এখন এটাকে কেন এক্স স্কয়ারকে কেন ডিফারেন্সিয়েট করে ফেলা যাবে না, তাই তো? এখানে যেটা হয় যে এই এক্স স্কয়ারের সাথে এই এক্স স্কয়ারের উপরে কিন্তু কাজ করবে না। এই এক্স স্কয়ারের সাথে এই পুরো জিনিসটা হচ্ছে এর অপারেটর। এখানে তোমার যেটা থাকবে এরপরে, এরপরে হচ্ছে কি এই এরা সবাই কিন্তু আলাদা আলাদা ভাবে অপারেশন করবে ওয়েভ ফাংশনের উপরে। হ্যাঁ, এই পিটা কিন্তু এক্স এর উপরে অপারেশন করবে না। তোমার যদি এখানে একটা ওয়েভ ফাংশন থাকতো, ফর এক্সাম্পল মেবি সাই এর ভ্যালুটা ধরে নাও এক্স, ঠিক আছে? সাই এর ভ্যালু ধরে নাও এক্স, তাই না? আর এখানে তাহলে আরেকটা সাই ছিল, সেটার ভ্যালু ধরে নাও আরেকটা সাই স্টার, সেটার ভ্যালু এক্স। কথার কথা বলতেছি। এখন মানে আমি সাই স্টার এক্স সাই লেখ যাই না, তোমার কতটুকু বুঝবো, এটা তো ম্যাথ করতে গেলে আরো ভালো বুঝবো। মনে করো সাই স্টার এক্স সাই, এটা হচ্ছে অপারেটর, ঠিক আছে? এখন এটা হচ্ছে সাই স্টার আর এটা হচ্ছে সাই। এই অবস্থায় যদি থাকতো, পরের লাইন হয়তো এরকম আসতো যে এবং এইটা পরের লাইনে এক্স স্কয়ারটা এক্স এর সাথে অপারেশন করে এক্স কিউব হতো, কিউব হতো, এবং পরে এই এক্স কিউবের উপর এই অপারেশনটা করতো। এই অপারেটরটা এই অপারেটরের উপর অপারেশন করবে না। যদিও আমি আবারও বলি, এটা হয়তো সিম্পলিফাই করে হয়তো একই জিনিসই পাবা, এই ডেল ডেল এক্স এটার উপর অপারেশন করতেই পারে,
কিন্তু আবারও বলি এটা কিন্তু একটা হাইপোথেটিক্যাল, এরকম কোনো টার্ম হয়তো নাই, তো এটা জাস্ট আমি বোঝার জন্য দিয়েছি। ওকে, এটা পুরোটাই ছিল একটা হাইপোথেটিক্যাল টার্ম, পি স্কয়ার এক্স স্কয়ার বলে আসলে তেমন কোনো কোয়ান্টিটি আসলে নাই। হ্যাঁ, তবে আবার বলি অপারেটর গুলো একে অন্যের সাথে ই থাকবে। তুমি চাইলে অবশ্যই এখানে এটার উপর কাজ করাতেই পারো, এক্স স্কয়ার উপর যদি কাজ করো তাহলে এক্স স্কয়ার উপর আসলে কাজ করবে না, এরা আলাদা আলাদা অপারেটর। হ্যাঁ, এই অপারেটর গুলো কাজ করেই হচ্ছে গিয়ে ওয়েভ ফাংশনের উপর। এখন তুমি যদি ডেল ডেল এক্স এই মোমেন্টাম অপারেটরটা যদি এক্স এর উপর কাজ করেই শেষ করে দাও, তাহলে কিন্তু এন্ড অফ দ্য ডে তোমার কি থাকবে? তুমি যদি এখন যেটা বলতেছিলা যে সমস্যাটার কথা, যে আমি এই আইএস কার ডেল ডেল এক্সটা এটার উপরে এই ডেল ডেল এক্স এর উপর অপারেশন করে দিলাম, তাহলে কি হবে? তাহলে এন্ড অফ দ্য ডে আমার থাকলো মাইনাস আই এইচ কার, এইটা থাকবে, তাই না? তুমি যেটা বলতেছো এখন এই জিনিসটাকে তুমি অপারেটর বানিয়ে এখন এই জিনিসটা যদি ওয়েভ ফাংশনের উপর কাজ করে, এই জিনিসটা যদি ওয়েভ ফাংশনের উপর কাজ করে, এন্ড অফ দ্য ডে হয়তো আমরা তেমন কোনো চেঞ্জ হবে না। যাই হোক, আমি শেয়ারিং টেস্টও করে আমার মনে হয় তোমরা বাই নাও বুঝে গেছো যে অপারেটর গুলোকে কিভাবে ব্যবহার করতে হয়। তো কোয়ান্টাম মেকানিক্যালের অপারেশন গুলো স্যার একটু নরমাল ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে আলাদা, তো স্যার তাই অ্যাপ্লাই করতে একটু ভয় কাজ করে। একটু না না ভয়ের কিছু নাই, আমরা হয়তো কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো। যাই হোক, আমি রেকর্ডিংটা বন্ধ করে দিয়েছি, ক্লাসের টাইম হয়তো শেষ হয়ে যাবে একটু পর। তার আগে আমি একটু বলতে চাই, তোমার যাদের রোল নাম্বার গুলো লেখা তার রোল নাম্বার গুলো লিখে দাও। এবং এবং আমাদের ওই ক্লাস অ্যাসেসমেন্টের একটা ব্যাপার থাকে, যে ক্লাস অ্যাসেসমেন্টের জন্য হয়তো অ্যাসাইনমেন্ট অথবা কুইজ অথবা ভাইবা এরকম কিছু একটা বলা আছে, যে যেটা না। তো আমি প্রথমত যেটা দিব সহজ, সেটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দিব, এটা আগামী শনিবারে। আগামী স্যাটারডেতে তোমাদেরকে প্রথম অ্যাসাইনমেন্টটা আমি দিব। দ্বিতীয় যেটা আমি নিব সেটা হয়তো অ্যাসাইনমেন্ট অথবা কুইজ, সেটা আমি জানিয়ে দিব। সেই অ্যাসাইনমেন্টটা 7 দিন ডিউ টাইম থাকবে, 7 দিনের মধ্যে সাবমিট করতে হবে। সো তোমাদের যে গুগল টিমস যেটা আছে ক্লাসে, সেখানে একটা অ্যাসাইনমেন্ট 1 অপশন চালু করা থাকবে, সেখানে তোমরা সাবমিট করবে। ওকে, এবং অ্যাসাইনমেন্টটা অবশ্যই হাতে লিখতে হবে, হাতে লিখে একটা টপ শিট থাকবে এবং সেগুলো সব জমা দিতে হবে। আমি অ্যাসাইনমেন্টের সাথে সাথে ইনস্ট্রাকশনটাও দিয়ে দিব, ঠিক আছে? এটা আগামী দিন হয়তো তোমরা পাবে। তো যাই হোক, আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, আমি ক্লাসের রেকর্ডিংটা আপলোড করে দিব এবং ক্লাস নোটটা। ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি শেষ করে দিচ্ছি।